আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলো লার্নিং। শুরু করছি 18তম নিবন্ধন ভাইভা প্রস্তুতি সিরিজের আজকের পর্ব। আপনারা যারা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী সংযোজন করা হয়েছে, যা আপনার অবশ্যই জানা উচিত। তো 18তম নিবন্ধন ভাইভা প্রস্তুতি সিরিজের আজকে আমরা স্কুল পর্যায়ে সিলেবাসের ইউনিট 1 এবং কলেজ পর্যায়ে সিলেবাসের ইউনিট 2 কোষ ও কোষ বিভাজন এবং কলা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে যে খুঁটিনাটি কিছু ব্যাপার রয়েছে, ছোট ছোট কিছু কুইজ কোয়েশ্চেন রয়েছে, তো ওই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের পর্বে কিন্তু আমরা আপনাদের রিকোয়েস্ট রেখেছি, আপনারা বলেছিলেন যে উত্তর সহ যাতে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়। তো আমরা এই উত্তর সংযোজন করার চেষ্টা করেছি প্রশ্নের সাথে সাথে। তো আপনারা চাইলে আমাদের এই ভাইভা নোটটি পিডিএফ আকারে নিতে পারেন। তো আমাদের স্ক্রিনে দেওয়া যে মেলটা আছে ওই মেলে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করার চেষ্টা করব। এর জন্য হয়তো কিছু চার্জ অ্যাপ্লিকেবল হতে পারে। তো আমরা যদি দেখি যে কোষ বা সেল বায়োলজি থেকে যে খুঁটিনাটি ব্যাপারগুলো রয়েছে এবং টিস্যু থেকে যে খুঁটিনাটি ব্যাপারগুলো রয়েছে, তার মধ্যে কুইজ টাইপের কিছু কোয়েশ্চেন রয়েছে, এগুলাই মূলত ভাইভাতে ধরা হয়। আর আপনারা যারা রিটেন সিলেবাস কভার করেছেন, তো আপনারা যারা এখন রিটেন কোয়ালিফাইড, তারা তো এই ব্যাপারগুলো অবশ্যই জানেন আর জানার কথা। তো এইরকম বেসিক লেভেলের কিছু কোয়েশ্চেন আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে, আর ওইরকম কিছু বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো আমরা এখানে উত্তর সহ সংযোজন করেছি। তো আপনারা যারা ব্যাপারগুলো জানেন তারা তো জানেন, আর যারা না পারেন তারা একবার রিভিউ করে যান, আপনারা পারেন। তো আজকের পর্বে আমরা যে প্রথম যে কোয়েশ্চেন দেখতে সাইটোরোডির জনককে, আপনারা জানেন যে রবার্ট হুককে সাইটোরোডির জনক বলা হয়। ঠিক আছে, খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন। এরকম ছোটখাটো কোয়েশ্চেন মূলত করা হয় ভাইভা বোর্ডে। তো এরপরে যদি আমরা দেখি যে প্লাস্টিড কি, ঠিক আছে, প্লাস্টিড হচ্ছে যে সাইটোপ্লাজমের এখানে সেখানে বিক্ষিপ্তভাবে ছড়ানো ডিম্বাকার কিছু বস্তু দেখা যায়, সেগুলোকে আমরা প্লাস্টিড বলতে পারি। তো প্লাস্টিডের নামকরণ করেছিলেন বিজ্ঞানী শিবা। ঠিক আছে, তো এরকম কিছু ছোটখাটো এবং বেসিক লেভেলের, খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন ভাইভাতে ধরা হয়। ঠিক আছে, আপনাকে হয়তো 2-4 মিনিটে হয়তো 2-4-5টা কোয়েশ্চেন করবে। ঠিক আছে, এতেই বোঝা যাবে যে আপনি আসলে পড়াশোনা করেছেন কিনা। তো আমরা এখানে যে কোয়েশ্চেনগুলো সংযোজন করেছি তার ম্যাক্সিমামই আমাদের রিটেন সিলেবাসের যে টপিকস গুলো ছিল, ওই টপিকগুলো থেকে নেওয়ার চেষ্টা করেছি। তো তারপরের প্রশ্ন আমরা যদি যাই দেখি, তাহলে যে কোষের সংজ্ঞা দাও। তো কোষের সংজ্ঞা আমরা তো নরমালি বলে দিই জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলে, আপনি এটা বলতে পারেন। কিন্তু আমরা যদি কোষের যে বেশ কিছু ব্যাপার রয়েছে, ওই ব্যাপারগুলো যদি একসাথে করে সুন্দর করে একটা উত্তর দিতে পারি, তাহলে মোটামুটি এটা আরো স্ট্যান্ডার্ড হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা চাইবেন, অবশ্যই চেষ্টা করবেন যে একটু ডিফারেন্টলি কিছু বলার জন্য। ঠিক আছে, যেমন ধরেন যে বৈষম্যবদ্ধ পদ্মা দ্বারা বেষ্টিত জীবদের গঠন এবং কাজের একক এবং জীবন্ত সত্তা যা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, তাকে আমরা কোষ বলতে পারি। অথবা আপনি বলে দিতে পারেন যে জীবদের গঠন কাজের এককে কোষ বলে। তবে সবসময় চেষ্টা করবেন যে ডিফারেন্টলি কিছু প্রেজেন্ট করার জন্য। তো আমরা যদি পরের প্রশ্ন দেখি যে আদি কোষের সংজ্ঞা দাও। তো এই ব্যাপারগুলো তো খুবই বেসিক লেভেলের, যে সুগঠিত নিউক্লিয়াস থাকলে প্রকৃত কোষ, না থাকলে আদি কোষ। ঠিক আছে, এখন সুগঠিত নিউক্লিয়াস বলতে আপনি কি বুঝেন? যেমন যে প্লাজমা মেমব্রেন থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, যে ব্যাপারগুলো থাকে, 4টা ব্যাপার থাকে। তো ওইগুলো থাকলে আমরা তাদেরকে মোটামুটি প্রকৃত কোষ অথবা আদি কোষ সংজ্ঞায়িত করি 4টা ব্যাপারের উপর বেস করে, মানে সুগঠিত নিউক্লিয়াসের উপর বেস করে। তো এরপরে যদি আমরা পরের প্রশ্ন দেখি যে সৈনিক কোষ কি, তো শ্বেত রক্তকণিকাকে নরমালি সৈনিক কোষ বলা হয়। শ্বেত রক্তকণিকাকে আমরা সৈনিক কোষ বলি। তো একক পর্দা হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত ত্রিস্তরী যে কোষ পর্দা, এটাকে আমরা একক পর্দা বলি। ঠিক আছে, এটাকে একক পর্দা বলা হয়। তো পরের প্রশ্ন যদি কোষ ঝিল্লিতে কতগুলো স্তর আছে, ওই যে কোষ ঝিল্লিতে স্তর হচ্ছে 3টা, সেটা হচ্ছে প্রোটিন, লিপিড ও প্রোটিন। তো এই যে আমরা এইভাবে প্রশ্নের সাথে উত্তর সংযোজন করে দিলাম, এর জন্য মোটামুটি আমাদের একটু সময় লেগেছে, নয়তো ভিডিওটা একটু দ্রুত আপলোড দেওয়া হয়ে যেত। তো আপনাদের জন্য আপনাদের কথা রাখতে চেষ্টা করেছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। তো এরপরে যদি আমরা দেখি যে ইন্ট্রিনসিক প্রোটিন কি, ইন্ট্রিনসিক প্রোটিন হচ্ছে যে যেসব প্রোটিন প্লাজমা মেমব্রেনের দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণভাবে কি গাঁথা থাকে, পতিত থাকে, তাদেরকে ইন্ট্রিনসিক প্রোটিন বলে। তো এই যে ব্যাপারগুলো, খুঁটিনাটি ব্যাপারগুলো, এগুলো একটু জেনে যাবেন, আশা করি সুন্দর একটা ভাইভা হবে। এরপরের প্রশ্ন যদি আমরা চলে যাই যে ক্লোরোপ্লাস্ট কি। ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে সবুজ উদ্ভিদের সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট। আমরা তো জানি যে প্লাস্টিড মোটামুটি 3 ধরনের প্লাস্টিড আছে। ঠিক আছে, তো ক্লোরোপ্লাস্ট আছে, ক্রোমোপ্লাস্ট আছে, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট আছে। তাহলে এই ব্যাপারগুলো মূলত আপনারা একটু জানবেন। তো ক্লোরোপ্লাস্ট কি করে? সবুজ বর্ণ সৃষ্টি করে। আরেকটা কি করে? রঙিন বর্ণ সৃষ্টি করে, ক্রোমোপ্লাস্ট যেটা। আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট কি? বর্ণহীন। তো এরকম খুঁটিনাটি কিছু ব্যাপার আপনারা জানবেন। তারপরে যদি আমরা দেখি যে গোলগি বডি, ঠিক আছে, তো এখানে এই যে গোলগি বডি কাকে বলে? ঠিক আছে, গোলগি বডি হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো গোলগি বস্তু প্রধানত কি, এটা কি মূলত প্রাণী কোষে পাওয়া যায়। তো অনেক উদ্ভিদ কোষে ওদেরকে দেখা যায়। এরা কি মানে সিস্টানিয়াম বেসিকল নিয়ে এরা তৈরি। গোলগি বডি সিস্টানিয়াম বেসিকল
কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়, মানে পানি বিয়োজন সম্পন্ন হয়, বিভিন্ন এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়। তো জীবকোষে বিভিন্ন পদার্থ নিষিদ্ধকরণের সাথে নিবিড় এক সম্পর্ক রয়েছে, ঠিক আছে। হরমোন নিঃসরণের কিন্তু গোলগি বডির ভূমিকা রয়েছে, কোনো বিপাকীয় কার্যের সাথেও সম্পর্কিত, এবং কখনো কখনো এরা কি করে প্রোটিনও সঞ্চয় করে। তো এই ব্যাপারগুলো মূলত মাথায় রাখবেন। তো এখানে আমরা যদি সংজ্ঞাটা দেখি যে যেসব কোষ একক পর্দাযুক্ত, কোষীয় অঙ্গাণু গোলাকার বা সূত্রাকার এবং নিউক্লিয়াসের নিকট পরস্পর, মানে এটা নিউক্লিয়াসের খুব নিকটবর্তী থাকে, সমান্তরালভাবে সজ্জিত থেকে কোষীয় ক্ষরণে বিশেষভাবে সাহায্য করে, তাকে গোলগি বডি বলে। তো মূলত এই খুঁটিনাটি ব্যাপারগুলো একটু জেনে যাবেন। প্রশ্ন মূলত কিন্তু এরকম খুঁটিনাটি ব্যাপারগুলো থেকেই করা হয়। তারপরে হচ্ছে বাজক টিস্যু কি, আপনি হুট করে যদি বলেন যে বাজক টিস্যু হচ্ছে বিভাজন কম বাজক টিস্যু, খুবই সিম্পল ব্যাপার, এটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটু ডিফারেন্টলি বলেন, মানে গোটা ব্যাপারটা যদি নিয়ে আসেন, বাজক টিস্যু মানে বিভাজন কম, তাই তো সে বাজক টিস্যু, ঠিক না? তো যে বৃহদাকার নিউক্লিয়াস বিশিষ্ট বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুকে বাজক টিস্যু বলে। কিছু ডিফারেন্ট কিছু অ্যাড করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে কোষচক্র কি, কোষচক্র হচ্ছে যে ওই যে পূর্ব প্রস্তুতি, মানে ইন্টারফেজ দশা থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে, মানে হচ্ছে কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়, হ্যাঁ, এই দশাগুলো পর্যায়ক্রমে যে চক্রাকারে সংগঠিত হয়, এই সংগঠিত হওয়ার ঘটনাকেই মূলত কোষচক্র বলা হয়। তারপর হচ্ছে কোষ বিভাজন কাকে বলে, যে প্রক্রিয়া একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয়, এটাই তো কোষ বিভাজন। তো এগুলো তো আপনারা জানেন, তো আমি এত বিস্তারিত পড়ে শুনিয়ে তো লাভ নেই, এগুলো আপনারা দেখে নেবেন। তো আপনারা চাইলে ওটার পিডিএফও নিতে পারেন, ঠিক আছে, আর আপনারা ভিডিও দেখে নোট করে ফেলতে পারেন। তো কোষের শক্তিকর, হ্যাঁ, কোষের শক্তিকর কাকে বলে, তো কোষের শক্তিকর কাকে বলে এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়া। এখন আপনাকে হুট করে কোয়েশ্চেন করে ফেলতে পারে যে বলেন যে কোষের শক্তিকর মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিকর বলা হয়, তখন তো এটা আপনার উত্তরটা দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন, এই যে কোষের শক্তিকর বলার কিন্তু অনেক কারণ আছে, ঠিক আছে। তো আমরা যদি মোটামুটি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যদি আমরা একটু জেনে আসি, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যদি একটু জানি, তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি 1898 সালের দিকে বিজ্ঞানী বেন্দা এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন। এটা কি 2 স্তর বিশিষ্ট আবরণী আছে, ঠিক আছে, মানে 2 স্তর, এরকম 2টা স্তর আছে, ঠিক আছে, 2 স্তর বিশিষ্ট আবরণী চিত্র যদি আঁকি, মোটামুটি এরকম, মানে এরকম আর কি 2টা স্তর আছে, ঠিক আছে, 2টা স্তর আছে, আর ভিতরের স্তরে যে ক্রিস্টি আছে, ঠিক আছে, এরকম আর কি। তো আপনারা তো এগুলা তো আঁকা কি জানেন, এগুলা দেখে নেবেন। তো এই ভিতরের স্তরটা কি, ভিতরের স্তরটা কিন্তু ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যেগুলোকে আমরা ক্রিস্টি বলি, ঠিক আছে। আর ক্রিস্টির গায়ে দেখতে পাবো কি, এই যে গোলাকার বস্তু থাকে, এগুলো আমরা কি বলতাম, এই যে ক্রিস্টির গায়ে যে এরকম গোলাকার ছোট ছোট জিনিস থাকে না, এগুলাকে আমরা কি বলতাম, এগুলা থেকে অক্সিজোম বলতাম। তো অক্সিজোমের গায়ে কিন্তু মূলত এই যে বিভিন্ন এনজাইম সাজানো থাকে। আর গোটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে তো ম্যাট্রিক্স থাকেই, জীবের শ্বসন কাজে সাহায্য করার জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় যে মাইটোকন্ড্রিয়ার যদি বলে আপনাকে ভাইবাতে যে মাইটোকন্ড্রিয়ার একটা কাজ বলেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে জীবের শ্বসন কাজে সাহায্য করাই মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো শ্বসন ক্রিয়া তো কয়েকটা ধাপে সম্পূর্ণ হয় আমরা জানি। তার মধ্যে যে গ্লাইকোলাইসিস আছে, অ্যাসিটাইল কোয়া সৃষ্টি আছে, ক্রেবস চক্র আছে, ইলেকট্রন প্রবাহ তন্ত্র আছে, ঠিক আছে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে মূলত ক্রেবস চক্র, ঠিক আছে, ক্রেবস চক্র সম্পূর্ণ মূলত মাইটোকন্ড্রিয়া থেকে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ব্যাপার। আর মূলত কি হয় যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। শ্বসনের যে 4টা ধাপ আছে, 4টা ধাপের মধ্যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কিসে, ক্রেবস চক্রে। এই ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তি জীব তার বিভিন্ন কাজে খরচ করে। এই যে সবচেয়ে বেশি শক্তি উৎপাদনের ব্যাপারটা, এই ব্যাপারের জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। তো এখানে কি করে, অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। কিসের উপস্থিতিতে, এই ব্যাপারটা অক্সিজেনের উপস্থিতিতে। এরকম কিছু খুঁটিনাটি ব্যাপার মাথায় রাখবেন। তো এরপরে যদি আমরা দেখি যে মাইটোকন্ড্রিয়া কি, তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান দানাদার, সূত্রাকার অথবা দণ্ডাকার যেসব অঙ্গাণু কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে, তাকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। আপনি এখানে আরো কিছু যোগ করতে পারেন যে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান দ্বিস্তরী দানাদার, হ্যাঁ, আরো অনেক কিছু অ্যাড করে বলতে পারেন। তো এরপরের প্রশ্ন যদি আমরা দেখি যে কোষের জৈব মুদ্রা কাকে বলে, তো মাইটোকন্ড্রিয়াকে কোষের জৈব মুদ্রা বলা হয়। তারপরে হচ্ছে যে লাইসোজোমের অপর নাম কি, লাইসোজোমের অপর নাম হচ্ছে পাচন অঙ্গ। লাইসোজোমের অপর নাম হচ্ছে পাচন অঙ্গ, ঠিক আছে। আজান দিচ্ছে যেহেতু আমরা মোটামুটি একটু পজ করলাম। আচ্ছা, আমরা মূলত এখানে ছিলাম যে আমাদের লাইসোজোমে ছিলাম, যে লাইসোজোমের অপর নাম কি, তো কোষের পাচন অঙ্গ হচ্ছে লাইসোজোমের অপর নাম। এখন আপনাকে এখানে আবার একটা কোশ্চেন করতে পারে যে আচ্ছা, লাইসোজোমের কাজটা কি। তো লাইসোজোমের কাজটা হচ্ছে যে জীবকোষকে কি করে, জীবাণুর হাত থেকে রক্ষা করে,
ঠিক আছে। কিভাবে রক্ষা করে? কারণ এই যে লাইসোজোম থেকে যে উৎসেচক আছে, এই উৎসেচক কি করে জীবাণুগুলোকে হজম করে ফেলে। তো এরপরে যদি আপনাকে আবার একটা কোশ্চেন করে ফেলতে পারে যে আচ্ছা ঠিক আছে, উৎসেচকগুলো যদি সব হজম করে ফেলে, তো যে অঙ্গাণুগুলো, বিভিন্ন অঙ্গাণু আছে, এইগুলো তো লাইসোজোমের সংস্পর্শে আসে, ঠিক আছে, তাহলে ওইগুলোকে হজম করে না কেন, ওইগুলোকে হজম করে ফেলে না কেন? এই ব্যাপারে হচ্ছে যে উৎসেচকগুলো মূলত একটা পর্দা দ্বারা আলাদা থাকে, এই জন্য মূলত অঙ্গাণুগুলো, বিভিন্ন অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না, ঠিক আছে। তো মূলত এটা প্রবলেমটা কখন হয়? যখন দেহে অক্সিজেনের অভাব হয়, ঠিক আছে, বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়, তখন এর আশেপাশে অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। তো কখনো 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 কিন্তু কোষটা মারা যায়, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো, লাইসোজোমের ব্যাপারগুলো মোটামুটি একটু ক্লিয়ার থাকবেন। এরপরে যদি দেখি আমরা যে লাইসোজোমকে কোষের আত্মগতি থলি বলা হয়। নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কি? নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন। তো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তো এরকম খুঁটিনাটি কিছু ব্যাপার আপনারা খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন, এগুলো একটু জেনে যাবেন, একটু রিভিউ করে যাবেন, তাহলেই হবে। আর সব তো আপনাকে পড়তে হবে না, এখানে ম্যাক্সিমামই আপনাদের জানা। তো এইখানে তারপরে প্রশ্ন যদি আমরা দেখি যে সিনোসাইট কি? সিনোসাইট হচ্ছে যে বহু নিউক্লিয়াস যুক্ত কিছু কোষ আছে, ওই কোষ, বহু নিউক্লিয়াস যুক্ত কোষগুলি মূলত আমরা সিনোসাইট বলা হয়। নিউক্লিয়াসের তরল অংশের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্যারিওটাইপ কি? ক্যারিওটাইপটা হচ্ছে যে এই টাইপের কোয়েশ্চেনে মূলত ধরা হয় যে ক্যারিওটাইপ, যে জীবের ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সেটকে মূলত ক্যারিওটাইপ বলা হয়। ডিপ্লয়েড কোষ কাকে বলে? ডিপ্লয়েড হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে 2n, ঠিক আছে, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জাইগোটকে ডিপ্লয়েড কোষ বলা হয়। পরবর্তী প্রশ্নে আমরা যাই যে কোন স্তন্যবায়ীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? যে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। নন সিস্টার ক্রোমাটিড কি? নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে যে ওই যে ক্রসিং ওভারের সময় ক্রোমোজোমের মধ্যে যে অংশ বিনিময়টা সম্পন্ন করে তাকে মূলত নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। পলিরাইবোজোম কি? পলিরাইবোজোম হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ এর সাথে অনেক রাইবোজোম একত্রে যুক্ত হয়ে যে গঠন তৈরি করে, এটাকে আমরা পলিরাইবোজোম বলবো। ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা কি? খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন। এইরকম কোয়েশ্চেনে মূলত আপনাকে ধরে ফেলতে পারে যে আচ্ছা ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তাকে বলেন তো? যে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। প্রোটিনকে একটি পলিপেপটাইড বলা হয় কেন? প্রোটিন একটি বহু পেপটাইড বন্ধনযুক্ত জৈব যৌগ, ঠিক আছে, এই জন্য মূলত এটাকে পলিপেপটাইড বলা হয়। তো স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে যে ক্রোমোজোমের যে মাথার মধ্যে গোলাকার অংশ থাকে, এটাই হচ্ছে স্যাটেলাইট। ক্রোমোমিয়ার কি? ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে বিস্তৃত একটা দানা থাকে, এই দানাকে ক্রোমোমিয়ার বলা হয়। তো স্যাটেলাইট ক্রোমোজোম কাকে বলে? স্যাটেলাইট ক্রোমোজোম হচ্ছে যে ক্রোমোজোমে স্যাটেলাইট বিদ্যমান, ঠিক আছে, তাকে সেট বা স্যাটেলাইট ক্রোমোজোম। সেট বলতে যে এই সেট, ঠিক আছে, সেট বা স্যাটেলাইট ক্রোমোজোম বলে আর কি। পরের প্রশ্ন যদি আমরা দেখি যে পরোক্ষ কোষ বিভাজন কাকে বলে? পরোক্ষ কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বহু জটিল পরিবর্তনের মাধ্যমে পর্যায়ক্রমে বিভক্ত হয়, তাকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। ইন্টারফেস দশা কি? দুটি বিভাজনের মধ্যবর্তী অবস্থানকে ইন্টারফেস বলে। সাইটোকাইনেসিস মানে যে সাইটোপ্লাজমের বিভাজন, কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হওয়াকেই সাইটোকাইনেসিস বলা হয়। যেমন আমরা যদি যে অ্যামাইটোসিস প্রক্রিয়া কি হয়, একটা কোষ থেকে দুইটা হয়, ঠিক আছে, দুইটা থেকে চারটা হয়। এই সময় কি হয়? সাইটোপ্লাজম সহ তো ভাগ হয়ে যায়। সবার আগে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয়, এরপর তো সাইটোপ্লাজম সহ দুইটা কোষ ভাগ করে নিয়ে নেয়, ঠিক আছে, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। কোন পর্যায়ে ক্রোমোজোম অধিক খাটো লম্বা হয়? মেটাফেজ পর্যায়ে। কোষ বিভাজনের যে পর্যায়গুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনোফেজ, টেলোফেজ, এই ব্যাপারগুলো মূলত এখানে কখন কি ঘটে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন, কারণ ভাইভাতে এখান থেকেও ধরতে পারে। ইন্টারকাইনেসিস কাকে বলে? মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের দুইবার বিভক্তির মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলা হয়। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস তো অবশ্যই দৈহিক কোষে ঘটে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে তো কোষের দৈহিক বৃদ্ধি হয়, আর মায়োসিস বিভাজন ঘটে ওই যে জনন কোষে। তো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার থাকবেন। তো এরপর যদি আমরা দেখি যে বাজক টিস্যু দুটো বৈশিষ্ট্য বলেন, এটাকে ভাইভাতে ধরতে পারে। তো প্রথমত হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, কোষপ্রাচীর সেলুলোজ নিম্নত পাতলা, ঠিক আছে, তো কোষীয় বিভাগ হার বেশি, এরকম দুই তিনটা বৈশিষ্ট্য বললেই হবে। তো এরপরের প্রশ্ন যে বাজক টিস্যু দুটি কাজ বলেন। এখন বাজক টিস্যুর কাজ হচ্ছে কি? বাজক টিস্যু কি করে? বাজক টিস্যু যে শীর্ষস্থ যে বাজক টিস্যু থাকে উদ্ভিদের, সেটা কি করে? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর পার্শ্বীয় যে বাজক টিস্যু থাকে সেটা কি করে? উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করে। তো বাজক টিস্যু থেকে অন্য সাইড টিস্যু উৎপন্ন হয়, এরকম দুই তিনটা কাজ বললেই হবে। পরে যদি আমরা দেখি যে আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে দুই তিনটা পার্থক্য বলেন, এরকম কোয়েশ্চেন করতে পারে। তো ওদের যে একটা নিউক্লিয়ার আবরণী থাকে আর একটা নিউক্লিয়ার আবরণী থাকে না, একটা সাইটোপ্লাজমের চলন আছে, একটা সাইটোপ্লাজমের চলন, আর একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, একটা সংখ্যা বৃদ্ধি করে, একটা সংখ্যা বৃদ্ধি করে। তো এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার থাকবেন। কোষঝিল্লি ও কোষপ্রাচীরের মধ্যে দুইটা পার্থক্য বলেন। তো কোষ অবস্থা ক্ষেত্রে দেখা গেছে কোষঝিল্লির অবস্থান কি আর কোষপ্রাচীরের অবস্থান কি। আর যে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না, কোষঝিল্লি থাকে। তাদের অবস্থান, ঠিক আছে, রাসায়নিক উপাদান কি, মানে কি দিয়ে তৈরি, এই দুই তিনটা, এরকম টাইপের দুই তিনটা পার্থক্য বললেই হবে। তো তারপরে প্রশ্ন যদি দেখি সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার যে প্রতিটি ক্রোমোজোমে যে গোলাকার সংকুচিত স্থান থাকে, হ্যাঁ,
তাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। এরপরে হচ্ছে জিন ও জিনোম। জিন হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, সেই ডিএনএ খণ্ডাংশকে আমরা ডিএনএ একটা অংশ হচ্ছে জিন, ঠিক আছে। কোন অংশটা যে জিন এটা এখন পর্যন্ত শিওর না, বিজ্ঞানীরা এটা নিয়ে এখনো চিন্তা করতেছে। আর জিনোম হচ্ছে যে জিনের সমষ্টি। যে জিনোম হচ্ছে যে কোষের নিউক্লিয়াসে হ্যাপ্লয়েড সাইট ক্রোমোজোম সময়ের মধ্যে যত প্রকার জিন আছে তার সমষ্টিকে আমরা জিনোম বলবো। জিনের বাহক হচ্ছে ক্রোমোজোম। আমিষ সংশ্লেষণ কোথায় ঘটে? আমিষ সংশ্লেষণ ঘটে মূলত রাইবোজোমে। নিউক্লিয় প্রোটিনের প্রধান দুটি অংশের নাম, হচ্ছে একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এরকম বেসিক লেভেলের কিছু ব্যাপার, এগুলো আপনারা ক্লিয়ার থাকবেন। কারণ হচ্ছে যে আপনারা যারা রিটেন সিলেবাস কভার করেছেন এবং রিটেন কোয়ালিফাই, তারা এই ব্যাপারগুলো মূলত জানা উচিত এবং জানেন, ঠিক আছে। তারপরে যদি অনেকে হয়তো অনেক কিছুই বলে গেছেন, তো আপনারা এই ভিডিওটা একবার দেখলে মোটামুটি রিভিউ হয়ে যাবে। তো এই অধ্যায় থেকে মোটামুটি এই ইউনিট থেকে এইগুলাই মূলত জিজ্ঞেস করার মতো খুঁটিনাটি প্রশ্ন, তো এইগুলা দেখে নেবেন, অনেকটা উপকৃত হবেন। তো আমরা যদি পরের স্লাইডে চলে যাই, যেখানে দেখতে পাচ্ছি যে কোন ধরনের কোষ অক্সিজেন গ্রহণ করে। লোহিত রক্তকণিকা অক্সিজেন গ্রহণ করে। কোষের আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম। আমরা লাইসোজোম সম্পর্কে কথা বলেছি আগেই। কোষ মতবাদের প্রবক্তাকে স্লাইডের মধ্যে থিওডোর সোয়ান। আর কোষ মতবাদটা কি আপনারা কমেন্টে বলেন তো, কোষ মতবাদটা কি, দেখি আপনারা কি পরিমাণ পড়াশোনা করেছেন। তো কোষ মতবাদ সম্পর্কে বলুন আছে, এখানে তো আমি বলে দিলাম। তাহলে সকল জীবদেহ এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। কোষের যাবতীয় বিভাগীয় কার্যাবলী কোষের অভ্যন্তরে ঘটে। পূর্বতন কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়, এটাই মূলত বলেছেন স্লাইডেন ও থিওডোর সোয়ান, দুজন বিজ্ঞানী। এটাই হচ্ছে মূলত কোষ মতবাদ। তো কোষ মতবাদটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা কোষ মতবাদটা বলেন এবং কোষ মতবাদের প্রবক্তাকে। তো আমরা যদি পরের প্রশ্ন দেখি যে মিওসিস বিভাজন কে আবিষ্কার করেন? ব্রোভারি মিওসিস কোষ বিভাজন আবিষ্কার করেন। মিওসিস কোথায় ঘটে? তো মিওসিস ঘটে বহুকোষী প্রাণী এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদে জননকোষ সৃষ্টির সময় মিওসিস ঘটে। এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো, এইগুলাই মূলত পরীক্ষায় ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করার মতো। কোষ চক্রের পর্যায়গুলো বলেন। তো কোষ চক্রে তো দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, আমরা জানি ইন্টারফেজ আর একটা বিভাজন দশা, ঠিক আছে। তো ইন্টারফেজের মধ্যে মোটামুটি আরো একটা ধাপ আছে, বিভাজন দশার মধ্যে আরো একটা ধাপ আছে। তো এগুলো আমরা পরে যদি আপনারা বলেন তাহলে বিস্তারিত প্রতিটা টপিক ওয়াইজ বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান। পরের প্রশ্ন যদি দেখি যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? তো মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা হচ্ছে যে প্রাণীর দেহকোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অংশে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে। তো উদ্ভিদের দেহকোষ এবং প্রাণীর দেহকোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অংশে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। পরের প্রশ্ন যদি আমরা দেখি যে মাইটোসিস কেন এবং কখন জীবের জন্য ক্ষতিকর কারণ হতে পারে? আপনাকে যদি কোষ বিভাজন থেকে কোয়েশ্চেন করে তাহলে এই লেভেলের কোয়েশ্চেন করে ফেলতে পারে। আচ্ছা বলেন তো যে মাইটোসিস কেন জীবের জন্য ক্ষতিকর কারণ হতে পারে, ক্ষতির কারণ হতে পারে? তো আমরা জানি যে টিউমার, ক্যান্সার এগুলোর নাম শুনছি না। একটা গুরুত্বপূর্ণ একটা মজার ব্যাপার হচ্ছে যে দেখেন, যখন এখানে আসলে এই ব্যাপারটা আসলে আমরা একটা পর্বে ব্যাখ্যা করব যে আসলে কেন। যেহেতু দেখেন আমাদের ব্রেন ক্যান্সার বলি, ব্রেনে টিউমার হয়, ক্যান্সার হয়, তাহলে আপনি দেখেন আমাদের ব্রেনের মাথায় কি থাকে? ব্রেনে থাকে নিউরন। তা আমরা জানি নিউরন তো বিভাজিত হয় না। তো যদি নিউরন বিভাজিত না হয় তাহলে সে কিভাবে অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে? তো অস্বাভাবিক বৃদ্ধি ঘটার তো কোনো সম্ভাবনা নাই। তারপরে তাহলে ব্রেন ক্যান্সার হয় কিভাবে, টিউমার হয় কিভাবে, ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো, তো মূলত আসলে ব্যাপারগুলো কিভাবে ঘটে, ঠিক আছে। তো এখানে সামাপ একটু করে দিই, একটু সামারি যদি বলি যে ওইখানে একটা নিউরোগ্লিয়া নামে একটা কোষ থাকে, ঠিক আছে। ওই কোষটা কিন্তু বিভাজিত হতে পারে, ওই কোষটাই মূলত টিউমার সৃষ্টি করে, আর এটাই মূলত ব্রেন ক্যান্সারের জন্য দায়ী কোষ। আচ্ছা, তো আমরা যা বলতেছিলাম যে মাইটোসিস কেন এবং কখন জীবের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। তো যখন মাইটোসিস প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিতভাবে মানে অস্বাভাবিকভাবে কোষের বৃদ্ধি করতে থাকে তখন মূলত এটা জীবের জন্য ক্ষতিকর, কারণ ওই অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলাফলেই তো টিউমার বা ক্যান্সার, ঠিক আছে। তো কায়াজামা কি? কায়াজামা হচ্ছে যে ক্রসিং ওভারের সময় একটা এক্স আকৃতির একটা গঠন দেখা যায়, এটাই মূলত কায়াজামা, ঠিক আছে। এরকম একটা এক্স আকৃতির বিনিময় ঘটে আর কি, ক্রসিং ওভার এই চিহ্ন, এরকম একটা চিহ্ন দেখা যায়, এটাকে আমরা কায়াজামা বলি। সিনাপসিস কি? সিনাপসিস হচ্ছে ক্রোমোজোমের জোড়া বাঁধার প্রক্রিয়াকে, ঠিক আছে, সিনাপসিস বলা হয়। অনেক সময় দেখবেন যে একটা নিউরন আরেকটার সাথে যখন জোড়া বাঁধে তখন মোটামুটি সিনাপসিস ঘটে। ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশ বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলা হয়। তো ক্রসিং ওভারটা মূলত দেখে যাবেন এটা কিভাবে ঘটে বিনিময়টা। এরপরে যদি আমরা দেখি যে প্রোটোপ্লাজমের এখন পর্যন্ত আসলে ওইরকম প্রসিদ্ধ কোনো সংজ্ঞা হয় না, এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। আর ছেলে মেয়েদেরকে যখন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে প্রোটোপ্লাজম কি, তখন তারা হয় সাইটোপ্লাজমের কথা বলে ফেলে, নয় প্রোটোপ্লাজম বলতে গিয়ে সাইটোপ্লাজম গুলিয়ে ফেলে। তো আমরা দেখেন যে এই যে এরকম একটা, আমরা যদি প্রাণী কোষের কথা বলি, এইরকম একটা পর্দা থাকে, এই পর্দার নিচে যা যা আছে সবই মূলত প্রোটোপ্লাজম, ঠিক আছে। আর এখানে যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা যদি আপনি সরায় নেন তাহলে বাকি কিছু যা কিছু থাকবে সবই হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম। মানে নিউক্লিয়াস সহ যদি থাকে তাহলে আমরা এই গোটা ব্যাপারটাকে বলবো প্রোটোপ্লাজম, আর যদি নিউক্লিয়াস বিহীন থাকে তাহলে আমরা গোটা ব্যাপারটাকে সাইটোপ্লাজম বলবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। প্লাজমা মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত কোষের সমস্ত সজীব অংশকে, প্রোটোপ্লাজম তো অবশ্যই সজীব এবং জীবিত, ঠিক আছে,
প্রোটোপ্লাজম বলা হয়। তো ইউনিট মেমব্রেন বলতে কি বোঝায়? ইউনিট মেমব্রেন হচ্ছে যে ওই যে একক পর্দা, মানে প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত ওই যে ত্রিস্তরী পর্দা, একক পর্দাকে মূলত একক পর্দা বা ইউনিট মেমব্রেন বলা হয় এই পর্দাটাকেই। ঠিক আছে, সেন্ট্রাল ডগমা কি 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষায় রিটেন এটা এসেছিল যে সেন্ট্রাল ডগমা কি। সেন্ট্রাল ডগমা হচ্ছে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, তিনটি ধাপে যে প্রোটিন সংশ্লেষণ বা তথ্য প্রবাহের ঘটনা ঘটে, এটাই মূলত সেন্ট্রাল ডগমা। তারপর হচ্ছে ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটো পার্থক্য বলে। ডিএনএ এর পার্থক্য বলার ক্ষেত্রে আপনি পুনরূপ বলতে পারেন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড ভৌত গঠন কিরকম এটা বলতে পারেন, সুগারের ধরন, কি কি সুগার আছে, সুগারের ধরন কি, নাইট্রোজেনাস বেসগুলো যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এই ব্যাপারগুলো এইগুলা বলে দিলেই হয়ে যাবে। তো আমরা মূলত আজকের পর্বে চেষ্টা করেছি যে বেশ কিছু প্রশ্নের সাথে উত্তর সংযোজন করার জন্য। ঠিক আছে, তো এই পর্ব মূলত আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে আপনাদের কথা রাখার জন্য। তো আমাদের বিগত কিছু পর্ব আমরা দিয়েছিলাম, তো সেখানে মূলত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে উত্তর সংযোজন করা হয়নি। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন, অথবা এই যে এই ভিডিওতে আমি প্রশ্নগুলো ইনক্লুড করে দিয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো মোটামুটি জানার চেষ্টা করবেন, কারণ এইগুলো খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন, এইগুলো থেকে আপনাকে ধরতে পারে। ঠিক আছে, ভাইভাতে কোয়েশ্চেন করার মতো মোটামুটি প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে, আপনারা এইগুলো দেখে যাবেন, আশা করি ভাইভাতে অনেকটা হেল্প হবে। তো আমরা আগের পর্বে যে বেশ কিছু প্রশ্ন সংযোজন করেছিলাম, তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব যে এখানে যে প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে সেগুলোর উত্তর সহ পিডিএফ প্রোভাইড করার জন্য। আগের পর্বে যে আমরা এগুলো দিয়েছিলাম যে কিছু ফুল মিনিং ছিল, ঠিক আছে, ওইটা মূলত আমরা অধ্যায় 9 স্কুল পর্যায়ে সিলেবাসের অধ্যায় 9 নিয়ে আলোচনা করেছিলাম, এই প্রশ্নগুলো এখান থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই যে এরকম খুঁটিনাটি প্লাজমন কি, জেনেটিক কোড কি, ঠিক আছে, এইগুলো জেনেটিক কোড কি, এইগুলো পলিজেনিক ইনহেরিটেন্স, এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। এই যে ট্রান্সলেশন, মেন্ডেলিজম, বর্তমান জিনকে মেন্ডেল কি নামকরণ করেন, দ্বিসংকর ক্রস বলতে কি হচ্ছে পরিপূরক জিন, হ্যাঁ, এই যে খুঁটিনাটি কিছু কুইজ টাইপের কোয়েশ্চেন, রিভার্সন কি, এগুলো আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন। যদি এইরকম অধ্যায় বেস, ইউনিট বেস যে রিটেন সিলেবাস রয়েছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের, এগুলো যদি আপনারা কভার করে যান তাহলে আশা করা যায় সুন্দর একটা ভাইভা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে একটা ভাইভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা যারা রিটেন সিলেবাস কভার করেছেন তারা এগুলো অনেকেই জানেন, কিন্তু তারপর অনেক কিছু হয়তো আমরা মনে থাকে না, ভুলে যাই। ঠিক আছে, তারপরে আমরা রিভিউ করে গেলে ভাইভাতে অনেকটাই হেল্প হবে। তো আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তাদের সুবিধার্থে আমি এই ভিডিওর সাথে শেষের দিকে এই কোয়েশ্চেনগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি, যে আপনারা এখানেই মূলত সবকিছু পেয়ে যান। তো আপনারা চাইলে তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সহ পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করবো। আর পিডিএফ এর জন্য আমাদের স্ক্রিনে যে মেইলটা দেওয়া আছে সেটা মেইল করলে হবে, অথবা কমেন্ট করলে হবে। আমাদের ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, ওই পেজের মধ্যে নক করলেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটার পিডিএফ প্রোভাইড করার জন্য। তো আমরা এখানে মোটামুটি 3-4টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, 4টা অধ্যায় এখানে সংযোজন করে দিয়েছে। অধ্যায় 6 সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই ইউনিট থেকে কিছু কোয়েশ্চেন আমরা এখানে অ্যাড করেছিলাম, তো এগুলো আপনারা দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। এইগুলাই মূলত ভাইভাতে মূলত এই টাইপের কোয়েশ্চেনই করা হয়। ঠিক আছে, তো ভাইভাতে করার মতো কিছু ব্যাপারে নিয়েই আমরা ভিডিওগুলো এই সিরিজটা চালু করেছি। এখন আপনারা যখন রিকোয়েস্ট করেছেন যে উত্তর সহ দেওয়ার জন্য, তখন আসলে আমাদের একটু সময় লেগে গেছে বেশি। ঠিক আছে, তো আমরা বাকি পর্বগুলোতে সবগুলো প্রশ্ন এবং উত্তর সহ সংযোজন করব। এই যে আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো মূলত ইনক্লুড করেছি ভিডিওতে, যাতে আপনাদের সুবিধা হয়। এই প্রশ্নগুলো মূলত এই যে বায়োলজিক্যাল ক্লক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা জিজ্ঞেস করতে পারে। নিউরন সম্পর্কে জেনে যাবেন, অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জেনে যাবেন, অক্সিজেনের আবিষ্কারক, বিভিন্ন বৃদ্ধিরোধক পদার্থ, বৃদ্ধিরোধক যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা জেনে যাবেন, আশা করি ভাইভাতে অনেক হেল্প হবে। তারপরে যদি আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম মূলত এই যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী, মানে খুব বেসিক লেভেলের কোষ, এবং ওইটার মূলত কোষ এবং কোষ বিভাজন থেকে কিছু কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, তো এগুলা বেসিক লেভেলের কোয়েশ্চেন কিছু অ্যাড করেছিলাম, যেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এখানে যে আমি চেষ্টা করেছি যে সবগুলা এখানে আপনাদেরকে ইনক্লুড করে দেওয়ার জন্য, তো যতদূর পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে হেল্প করার জন্য। তো আপনারা যদি বলেন যে পরবর্তী ভিডিওতে আমরা যখন আমাদের এই সিরিজটা শেষ হবে, মোটামুটি কোয়েশ্চেন এবং উত্তরপত্র ব্যাপারগুলো এইভাবে কুইজ আকারে দেওয়া শেষ হবে, শেষ হওয়ার পরে আপনারা যদি চান
তাহলে আমরা চেষ্টা করব যে যেমন ধরেন সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রতিটা টপিকের উপর একটা বিস্তর আলোচনা করে একটা ক্লাস নেওয়ার জন্য খুবই বেসিক লেভেল থেকে শুরু করে একদম অনার্স লেভেল পর্যন্ত মোটামুটি যাতে ক্লিয়ার হয় ওই রকম ভাবে। ঠিক আছে, তো আপনাদের উপর নির্ভর করছে পরবর্তী অ্যাক্টিভিটি আমাদের কি হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিওতে কোথায় কি ডেভেলপ করা উচিত, কিভাবে কি করলে ভালো হয়, আপনাদের বেটার মনে হবে, তো আপনাদের ভালো লাগবে মূলত, যেহেতু আপনাদের জন্য এটা করা, এগুলো করা। তো অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। ঠিক আছে, আপনারা যদি লাইক শেয়ার করেন তাহলে দেখা গেছে যে আমাদের ভিডিও তৈরির জন্য আমরা আর কি ইন্সপায়ার হই। তো এই ব্যাপারগুলো আমাদের সাথেই থাকবেন, আপনাদের মতামত জানাবেন। তো আমরা এই যে এখানে অনেক কোয়েশ্চেন মোটামুটি অ্যাড করেছি, এই কোয়েশ্চেনগুলো যদি আপনারা মোটামুটি সলভ করেন তাহলেও অনেকটা একটা কনফিডেন্স নিয়ে ভাইবাতে যেতে পারবেন, কনফিডেন্টলি একটা ভাইবা বোর্ড ফেস করবেন ইনশাআল্লাহ, এই ব্যাপারগুলো যদি আপনাদের জানা থাকে। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন। ঠিক আছে, তো এগুলো মূলত আপনারা দেখে যাবেন। তো ভিডিও তো আর বড় করতে চাচ্ছি না, এখন এই যে আপনাদের এই আগের পর্বগুলো মোটামুটি এখানে ইনক্লুড করে দিলাম। যারা আগের পর্বগুলো দেখেছেন তারা এটা স্কিপ করতে পারেন, আর যারা দেখেননি তারা এই কোয়েশ্চেনগুলো দেখতে পারেন। আর যদি পিডিএফ নিতে না চান তাহলে ভিডিও দেখে দেখে আপনারা নোট করে ফেলতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা 19তম নিবন্ধনে ভাইবা পরীক্ষা 19তম নিবন্ধন পিডি রিটেন এবং ভাইবা অংশগ্রহণ করতে যাচ্ছেন বা 19তম নিবন্ধনে অংশগ্রহণ করবেন, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান তিনটা বিষয় থেকে লেকচারার পর্যন্ত যারা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান লেকচারের জন্য আবেদন করবেন বা লেকচারের জন্য পড়াশোনা করতেছেন, ঠিক আছে, তাদের জন্য এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি। কারণ হচ্ছে আমরা পরবর্তীতে 19তম নিবন্ধনের যে সিলেবাস রয়েছে প্রিলিমিনারি, ওই সিলেবাস ধরে ধরে টপিক ওয়াইজ ক্লাস নিব এবং গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো এখানে ইনক্লুড করব ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এখানে আলোচনা করব। আর হচ্ছে রিটেনের জন্য যে সিলেবাস রয়েছে ওই সিলেবাস ইউনিট ধরে ধরে টপিক ধরে ধরে আমরা কভার করব ইনশাআল্লাহ। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো আমরা এখানে দেখি কিছুদিন পর আমরা এই সিরিজটা শেষ হওয়ার পরে আমরা যেটা করব যে প্রতিটা ইউনিট বেস গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো একটা সাজেশন সিরিজ চালু করব, যে এটা হচ্ছে যে একদম সাজেশন সিরিজ, যেটা আর কি যে আমরা স্কুল পর্যায়ের জন্য, কলেজ পর্যায়ের জন্য একদম ইউনিট এবং টপিক বেস সাজেশন। ঠিক আছে, মূলত খুবই শর্ট সাজেশন হবে, আহামরি তেমন বেশি হবে। আমরা চেষ্টা করব যে প্রতি ইউনিট থেকে 10 থেকে 15টা বোর্ড কোয়েশ্চেন দেওয়ার জন্য, আর কিছু শর্ট কোয়েশ্চেন মোটামুটি এই যে আমরা যে এখানে যে সিরিজটা দিয়েছি ভাইবার জন্য, এই সিরিজটা যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি আপনি ধরে নেন যে আপনার শর্ট কোয়েশ্চেনের সিলেবাস কভার হয়ে যাবে। মানে ক খ সিলেবাস, এবার যে 18তম নিবন্ধনের যে কোয়েশ্চেন প্যাটার্ন দেখলাম ওই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী বলতে গেলে যে আপনারা ক খ কভার করবে। ঠিক আছে, আর আমাদের যে বোর্ড কোয়েশ্চেন আছে ওই বোর্ড কোয়েশ্চেনের জন্য আমরা প্রতি ইউনিট থেকে 10টা বা 15টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, তো আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব যে আপনাদেরকে খুব অল্প সময়ে বেটার একটা কিছু দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে যেন হেল্প করতে পারি। ওই রকম যত ধরনের পরামর্শ, অভিযোগ সবই জানাবেন আমাদেরকে, আমরা চেষ্টা করব ডেভেলপ করার জন্য। আমাদের এই যে আলোচনার ফাঁকে ফাঁকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন এখানে দেখে ফেললাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো মূলত আপনারা নোট করে নিতে পারেন, অথবা যদি পিডিএফ থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া মেইল করতে পারেন। পড়াশোনার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। ঠিক আছে, 18তম নিবন্ধন ভাইবা জীববিজ্ঞানের তারিখ হয়তো সম্ভবত মার্চের দিকে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট দিকে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তো আর তেমন কোনো নাই, এখন ভাইবা হওয়ার ডেট খুব দূরে নেই, খুব তাড়াতাড়ি ডেট হবে। তো আপনারা প্রিপারেশন নিতে থাকেন। আমরা ভিডিও দিই মোটামুটি প্রতি সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা যদি ভিডিও দেওয়ার পরে এই ভিডিওতে যে ব্যাপারগুলো আলোচনা করা হয় ওইগুলো যদি কভার করে ফেলতে পারেন তাহলে ধরা যায় যে মোটামুটি জানুয়ারির মধ্যে আমরা আরো বাকি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি জানুয়ারির মধ্যে আমাদের প্রিপারেশন কমপ্লিট থাকবে, ভাইবার জন্য মোটামুটি খুঁটিনাটি ব্যাপারগুলো জানা হয়ে যাবে। তো আপনারা এগুলো দেখতে থাকুন, পড়তে থাকুন, এবং যে খুঁটিনাটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ওই ব্যাপারগুলো আপনারা পড়তে থাকুন। ঠিক আছে, আশা করি সুন্দর একটা ভাইবা দিয়ে আসবেন, কারণ একটা ভাইবা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আপনি একটা বেসিক লেভেলের কোয়েশ্চেন ভাইবা বোর্ডে উত্তর দিতে পারলেন না, এতে কি হবে যে যতদিন পর্যন্ত আপনার ভাইবার রেজাল্ট পাবলিশ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি একটা হতাশার মধ্যে থাকবেন যে কি জানি কি হবে। ঠিক আছে, তো এইরকম
হতাশার মধ্যে যদি থাকতে না চান, চাকরিটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একটু এফোর্ট দেন, পড়াশোনা করেন। আপনি যদি পড়াশোনা না করেন, এমন না যে অন্য কেউ পড়তেছে না, কেউ না কেউ কিন্তু ঠিকই এই আমি যে ব্যাপারগুলো ইনক্লুড করে রেখেছি সে কিন্তু ঠিকই পড়বে। ঠিক আছে, এমন না যে আপনি পড়েন নাই বলে কেউ পড়ে নাই, এমন না। আর যে পড়বে সে ডেফিনেটলি ভালো পড়বে। ঠিক আছে, এই জন্য বারবার বলছি যে আপাতত যাই করতেছেন, যেভাবে যাই করেন, যেখানেই থাকেন, পড়ার সাথেই থাকেন। ঠিক আছে, আপনি হয়তো এখন বাস, ট্রাক বা যেখানেই আছেন, ঠিক আছে, হয়তো পড়ার টেবিলে নাই, কিন্তু আপনি এই যে ভিডিও থেকে মূলত এই কোয়েশ্চেনগুলো দেখতে পারতেছেন, শিখতে পারতেছেন। এখানে যদি কোনো কোয়েশ্চেন আনসার না থাকে, আপনি গুগল সার্চ করে শিখতে পারতেছেন। কিন্তু আগ্রহটাই জরুরি, ইচ্ছাটাই জরুরি। তো আপনি যাতে এটা যাতে আফসোস যাতে করতে না হয় যে আরেকটু যদি পড়তাম, আগে যদি জানতাম, ঠিক আছে, এরকম যাতে না হয়। ঠিক আছে, এই জন্যই বলছি, বারবার বলছি যে পড়াশোনা করেন, স্টাডি অ্যান্ড স্টাডি। ঠিক আছে, লার্ন অ্যান্ড লার্ন, রিড অ্যান্ড রিড। ঠিক আছে, এগুলো কোনো বিকল্প নেই। তো ভিডিও আর বাড়াচ্ছি না। আপনারা যারা আমাদের সাথেই ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমরা চেষ্টা করব বেটার কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।